বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এরপর যে সাক্ষ্য আইন পড়বো। আমরা ইতিমধ্যে সাক্ষ্য আইন দেখতে দেখতে আল্লাহর মধ্যে শেষ অধ্যায়ে চলে এসেছি। শেষ অধ্যায়, দ্যাট মিনস যদিও 167 ধারাটা হচ্ছে শেষ অধ্যায়, তথাপিও এটাকে আমরা শেষ বলে বিবেচনা করব। দশম অধ্যায়, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। কোন সাক্ষীকে কিভাবে সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ করাকালে কি প্রশ্ন করতে পারি, কি প্রশ্ন করা যাবে না, কোন কোন প্রশ্ন করার বৈধতা আছে, ইঙ্গিতভাবে প্রশ্ন কিভাবে করব, সাক্ষী যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির মধ্যে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য নয়, এই বিষয়গুলো আমরা জানবো। আমরা চতুর্থ অধ্যায়ে যেমন জেনেছিলাম, একটু খেয়াল করেন তো, চতুর্থ অধ্যায়ে জেনেছিলাম মৌখিক সাক্ষ্য। দলিলের বিষয়, আমরা দেখতে পাবো আজকে মৌখিক বিবৃতির বিষয় বলা আছে। দলিলের বিষয় মৌখিক বিবৃতি আমরা আজকে পড়বো 144-এর মধ্যে। সো আমাদের আজকে বিবেচ্য বিষয় হচ্ছে দশম অধ্যায়, সাক্ষী সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। তাহলে এই যে সাক্ষী সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত অধ্যায়ের মধ্যে প্রথমে দেখতে পাই 135 থেকে শুরু। গত ক্লাসে যদিও আমরা 125 থেকে শুরু করেছিলাম, একটু পিছনের ক্লাসটা রিক্যাপ করি। আমরা দেখতে পাই পিছনের ক্লাসের মধ্যে গত ক্লাসে পড়েছিলাম 125 ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধের সংবাদ কোথা থেকে পেয়েছেন পুলিশ ম্যাজিস্ট্রেট জানাতে বাধ্য নয়। পাশাপাশি 125-এ আরেকটা অংশ পড়েছিলাম রাজস্ব অপরাধ সম্পর্কিত বিষয়ের তথ্য কোথা থেকে পেয়েছেন রাজস্ব বিভাগীয় কর্মকর্তাগণ জানাতে বাধ্য নয়। 125, তাহলে হচ্ছে আমাদের 125-এর 3 শ্রেণীর কর্মকর্তা। 126-এ আমরা জেনেছিলাম পেশা সম্পর্কিত বার্তা, ব্যারিস্টার, উকিল, অ্যাটর্নি কখন প্রকাশ করবেন, কখন প্রকাশ করবেন না। 127-এ জেনেছি ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল এর সহযোগী বা দুভাষী কোনো তথ্য কখন প্রকাশ করবেন, কখন প্রকাশ করবেন না। 127, যদি যেই তথ্যগুলো প্রকাশ করা আইনত বৈধ নয় বা প্রকাশ করা যাবে না, 126 দ্বারা বলা আছে সেই সকল তথ্য আদালতে উকিলকে সাক্ষী রূপে আহ্বান করা কালে কোন প্রকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তথ্য বেরিয়ে আসে, সে তথ্য বের হয়ে আসাটা ওই উকিল, অ্যাটর্নি, ব্যারিস্টারের বিরুদ্ধে যাবে না। 128, যেখানে আমরা জেনেছিলাম 129 ধারায় আইন উপদেষ্টার সাথে গোপন যে কথাবার্তা হয় সে কথাবার্তা প্রকাশ করতে বাধ্য নয়। 129, 130-এ আমরা জেনেছিলাম মামলার পক্ষ নয় বাদী এবং বিবাদী, মামলার পক্ষ নয় বাদী এবং বিবাদী তারা ব্যতীত তৃতীয় পক্ষকে দলিল উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না। 130, আর 131-এ জেনেছিলাম দখলদারিকে জমির দলিল উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না, মূল মালিককে বাধ্য করা যাবে। 131, আর 132-এ জেনেছিলাম কোন প্রকার অজুহাতে যে আমি ফৌজদারি মামলায় জড়িয়ে যাব এই প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, এমন অজুহাতে আপনাকে প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত রাখা যাবে না। 132, প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করা যাবে। 147, আর 133-এ জেনেছিলাম 114 দ্বারা প্রথমে জানবো যেখানে রাজসাক্ষী সাক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত না হলে বিশ্বাসের অযোগ্য। 114, রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষীর ভিত্তিতে কাউকে দণ্ড প্রদান করা হলে সে দণ্ড আইন অনুযায়ী বেআইনি হবে না, শুধুমাত্র অসমর্থনের কারণে। 133, আর সাক্ষী সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই। 134, সাক্ষী সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই। 134, তাহলে এই যে সাক্ষী সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই এ বিষয়ে বলা আছে 134 ধারায়। দেন আমরা আজকে নতুন পড়া সাক্ষী উপস্থাপন সম্পর্কিত বিষয় বলা আছে 135 থেকে 166 ধারা পর্যন্ত। 135 ধারা পর্যালোচনায় দেখতে পাই, খেয়াল করবেন কিন্তু মুস্তাফিজ, নূর হোসেন, মামুন তিনজন হচ্ছে একটা মামলা সাক্ষী। তো মুস্তাফিজ আগে যাবেন, দেন মামুন যাবেন, দেন নূর হোসেন ভাই যাবেন। এই যে তিনজন ব্যক্তি কার পর কে যাবেন, আপনারা বিভাগীয় মামলা হয়তো অনেকে করেছেন, 5 জন সাক্ষী যদি থাকে, প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী, তৃতীয় সাক্ষী, কোন সাক্ষীর পর কে কে যাবেন এ বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়ার পর একজনের পর আরেকজন যাওয়ার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার কথা বলা আছে 135 ধারায়। কার পর কে যাবেন দেখেন, সাক্ষী উপস্থাপনের ক্রম মানে হচ্ছে ধারাবাহিকতা, সিরিয়াল। তাহলে কার পর কে সাক্ষ্য দিবেন সে বিষয়ে বলা আছে 136। এই যে নূর হোসেন ভাইয়ের পর মুস্তাফিজ ভাইয়ের পর মামুনের পরে মিলন, এই তারা যে সাক্ষ্য দিল, এই 4 জন সাক্ষ্য দেওয়ার পর
কার সাক্ষী আদালতে, কার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে, কার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না, ইহা নির্ধারণ করবেন আদালত, জজ নির্ধারণ করবেন। জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। আমরা অনেকেই জানি যে মনে করি যে 10 জন 20 জন সাক্ষী নিয়ে যায়, যখন সাক্ষী নিয়ে আসে সাক্ষ্য দেওয়ার জন্য আমরা অনেকের সাক্ষ্য গ্রহণ করি, অনেকের সাক্ষ্য গ্রহণ করি না, কারণ তিনি এই বিষয়ে কিছুই জানেন না। নিয়ে আসতে পরে জিজ্ঞাসা করা হয়, বলেন তো আপনি ঘটনাটা কি? ও স্যার আমি তো কিছু জানি না, আমাকে নিয়ে আসছে বলার জন্য, আমি তো এই বিষয়ে ঘটনার বিষয়ে কিছুই জানি না, শুনছি যে তারা নাকি মারছে। এই যে একটা কথা, এই কথার ভিত্তিতে কি আদালতের সাক্ষ্য গ্রহণ করবে কিনা আমরা দেখতে পাই, গ্রহণ করবে কিনা সেটা নির্ধারণ করবেন আদালত 136। তাহলে কোন সাক্ষীর পর কোন সাক্ষী সাক্ষ্য দিবেন সেটা সুনির্দিষ্ট যে বিধিবিধান, সেই ক্রমধারার কথা বলা আছে 135। এই ক্রমধারা অনুযায়ী যারা সাক্ষ্য দিলেন, এই সাক্ষ্য দেওয়ার পর কার সাক্ষ্য গ্রহণ করবেন, কার সাক্ষ্য গ্রহণ করবেন না সেটা নির্ধারণ করবেন আদালত, জজ 136। আর 137 আমরা দেখতে পাই, এই যে সাক্ষীগণ সাক্ষ্য দিল, এই সাক্ষ্যটা লিপিবদ্ধ করাটাকে বলা হয় জবানবন্দি গ্রহণ। জবানবন্দি গ্রহণ করার পর তাকে যদি কোনো প্রকার সাক্ষী উপস্থাপনকারী পক্ষ প্রশ্ন করে, সেটাকে আইনের পরিভাষায় জেরা বলে অবহিত করা হয়। যে সাক্ষীটা জবানবন্দি দিল, এই সাক্ষীরা জবানবন্দি দেওয়ার পর সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি তাকে প্রশ্ন করেন, তাহলে সেটাকে জেরা বলা হয়। আর এই জেরার পর তিনি যে জবানবন্দি দিবেন সেটাকে পুনঃ জবানবন্দি বলে অবহিত করা হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে, জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, পুনঃ জবানবন্দি কাকে বলে, এই বিষয়ে বলা আছে 137 ধারা। জবানবন্দি, জেরা, পুনঃ জবানবন্দি 137। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি 135 ধারায়, যেখানে সাক্ষীগণ কে উপস্থাপনের ক্রমধারা। 136-এ পেয়েছি জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, কার সাক্ষ্য গ্রহণ করবেন, কার সাক্ষ্য গ্রহণ করবেন না। 137 ধারায় পেলাম জবানবন্দি, জেরা, পুনঃ জবানবন্দি কাকে বলে। এখন আমরা জানবো জবানবন্দি কখন নিবেন, জেরা কখন করবেন, পুনঃ জবানবন্দি কখন নিবেন, পুনঃ জেরা কখন করবেন। 135-এ যেমন সাক্ষী উপস্থাপনের ধারাবাহিকতা বা ক্রমধারা পড়েছি, তেমনি জবানবন্দি, জেরা, পুনঃ জবানবন্দি গ্রহণের ক্রমধারা আমরা দেখতে পাই 138। প্রথমে নিবেন জবানবন্দি, জবানবন্দির পর নিবেন জেরা, জেরা করার পর পুনঃ জবানবন্দি, পুনঃ জবানবন্দি গ্রহণ করার পর পুনঃ জেরা। এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার কথা বলা আছে 138। তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে, খেয়াল করবেন সবাই, জবানবন্দি কাকে বলে, পুনঃ জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই আপনি উত্তর দিবেন 137। আর জবানবন্দি, যারা পুনঃ জবানবন্দি গ্রহণের ক্রমধারার কথা যদি বলে 138। এখন একটা হচ্ছে সাক্ষী উপস্থাপনের ক্রমধারা, কার পর কে যাবেন 135। আরেকটা হচ্ছে জবানবন্দি, যারা পুনঃ জবানবন্দি গ্রহণের ক্রমধারা 138। পার্থক্যটা বোঝা যাচ্ছে কিনা 135 এবং 138-এর মধ্যে। এখন আমরা চলে যাব যাকে দলিল উপস্থাপনের জন্য আহ্বান করা হলো। যাকে দলিল উপস্থাপনের জন্য আহ্বান করা হলো, তিনি শুধুমাত্র দলিল উপস্থাপন করলেই সেই ব্যক্তিকে, খেয়াল করবেন কিন্তু, যাকে দলিল উপস্থাপনের জন্য আহ্বান করা হলো তিনি দলিল উপস্থাপন করলেই সাক্ষ্য প্রদান করা হয়েছে বলে গণ্য হবে, তাকে কোনোভাবেই প্রশ্ন করা যাবে না, তাকে কোনোভাবেই প্রশ্ন করা যাবে না, জেরা করা যাবে না। কারণ তাকে ডাকা হয়েছে শুধুমাত্র দলিল উপস্থাপনের জন্য, তিনি দলিল উপস্থাপন করলেন, শুধুমাত্র দলিল উপস্থাপন করাটাই সাক্ষ্য বলে বিবেচিত হবে। 139 প্রশ্ন, 139 ধারা থেকে কেমন প্রশ্ন আসতে পারে? দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে জেরা করা যাবে কি? দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে জেরা করা যায় কি? আমরা দেখতে পাই 139 ধারা অনুযায়ী দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে কোনোভাবেই জেরা করা যায় না। 139 যদি তাকে সাক্ষী হিসেবে আহ্বান করা হয় তবেই কেবল জেরা করা যাবে, এছাড়া জেরা করা যাবে না। 139 ধারা অনুযায়ী দেন আমরা দেখতে পাবো 140 ধারায় চরিত্র সম্পর্কে সাক্ষ্য, চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা যাবে, পুনঃজবানবন্দি গ্রহণ করা যাবে। কোন সাক্ষীকে যখন জবানবন্দি গ্রহণ করা হয় সে বিষয়ে তার চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে, চরিত্র সম্পর্কে প্রশ্ন করার পর সে বিষয়ে চরিত্র সম্পর্কে তাকে জেরাও করা যাবে, পুনঃজবানবন্দি গ্রহণ করা যাবে। 140। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে চরিত্র সম্পর্কে সাক্ষ্য, চরিত্র সম্পর্কে সাক্ষ্য কি, অথবা চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা যায় কি, অবশ্যই চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা যায়, এ বিষয়ে তার পুনঃজবানবন্দি গ্রহণ করা যায় 140 ধারায়।
দেন আমরা দেখতে পাই 141 ইম্পর্টেন্ট অধ্যায়, আপনারা অনেকেই পড়েছেন, অনেকেই জানেন, তবে আজকে আর একটু ক্লিয়ার হইতে হবে আজকের ক্লাসের মধ্যে। ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে এটা আমরা অনেকেই জানি। প্রশ্নের মধ্যে যদি উত্তর লুকায়িত থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। যেমন আপনি কি মিলন, আপনি উত্তর দিলেন হ্যাঁ, তাহলে প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত আছে। আবার দেখেন আমরা যদি একটু অন্যদিকে যাই, খেয়াল করবেন কিন্তু জনৈক টিচার প্রশ্ন করেছিলেন ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, মনে আছে কিনা? অর্থাৎ প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত আছে। এখন যেই প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত থাকে আইনের পরিভাষায় তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে অবহিত করা হয় 141 ধারায়। দেন আমরা দেখতে পাবো ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে কখন করা যাবে না। আপনারা অনেকেই জানেন ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে কখন করা যাবে না। আপনারা হয়তো বা জানেন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না 142, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে 143। তবে পার্থক্য হলো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না 142, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে 143। কিন্তু আমরা মেইন বই পর্যালোচনায় দেখি 142-এ করা যাবে করা যাবে না দুইটা বিষয় বলা আছে। 142-এ ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে প্রশ্ন করা যাবে না দুইটা বিষয় বলা আছে। কেমন দেখতে পাই আমরা? প্রথম প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না? ইঙ্গিতবাহী প্রশ্ন নিম্নলিখিত ক্ষেত্রে করা যাবে না। কোন কোন ক্ষেত্রে? বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করেন, বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করেন, জবানবন্দি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, পুনঃজবানবন্দি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না? তিনটা ক্ষেত্রে করা যাবে না। বিরুদ্ধ পক্ষ আপত্তি করলে, জবানবন্দি গ্রহণকালে, পুনঃজবানবন্দি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না 142। তাই আমরা দেখতে পাই 142-এর দ্বিতীয় অংশ বলা আছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা কখন করা যাবে। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে? 142 ধারা অনুযায়ী ভূমিকামূলক প্রশ্নে অভিসংবাদিত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আপনাদের প্রশ্ন জাগতে পারে অভিসংবাদিত বিষয়টা কি? অভিসংবাদিত বিষয় মানে হচ্ছে যে বিষয় পূর্বেই প্রমাণ করা হয়েছে, যে বিষয় পূর্বেই প্রমাণ করা হয়েছে তাকে অভিসংবাদিত বিষয় বলে অবহিত করা হয়। যে বিষয়টা ইতিমধ্যে প্রমাণিত সে বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, সে বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল 2020 সালে। ভূমিকামূলক প্রশ্নে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আলোচনা করুন। আমরা অনেকেই পারি না, অনেকে উত্তর দিতে পারি নাই। তবে আমরা দেখতে পাই 142 ধারার শেষাংশে দ্বিতীয় অংশে বলা আছে আদালত যদি প্রয়োজন মনে করেন ভূমিকামূলক বিষয়ে অভিসংবাদিত বিষয়ে, ভূমিকামূলক বিষয়ে অভিসংবাদিত বিষয়ে, ভূমিকামূলক বিষয় এবং অভিসংবাদিত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আর সর্বশেষ বিষয় আমরা দেখতে পাই 143 ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে। এটা আমরা অনেকেই জানি, যারাই ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, সেক্ষেত্রে শুধুমাত্র 41 দিয়ে 143 দিয়ে আমরা সীমাবদ্ধ থাকবো না, অবশ্যই 142 143 দুইটা ধারায় দিব। ইঙ্গিতবাহী প্রশ্ন নিম্নলিখিত ক্ষেত্রে করা যায়। 142 ধারা অনুযায়ী ভূমিকামূলক প্রশ্নে অভিসংবাদিত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। 143 ধারা অনুযায়ী জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এই হচ্ছে দুইটা বিষয়। আর সর্বশেষ বিষয় আমরা দেখবো 144 ধারায় লিপিবদ্ধ বিষয়ে দলিল, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। আপনি একটু খেয়াল করেন তো, চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা, চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা এই সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারাতে পড়ছিলেন? চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা সম্পর্কে সাক্ষ্য আইনের চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা সম্পর্কে সাক্ষ্য আইনের 91 ধারায় পড়েছিলেন। চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা সম্পর্কে অবশ্যই দলিল দ্বারা সাক্ষ্য দিতে হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এখন আমরা দেখতে পাবো চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা সম্পর্কে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় যে এই বিষয়ে কোনো দলিল হয় নাই, আর আপনি বলতেছেন যে এই বিষয়ে দলিল হয়েছে, এ বিষয়ে দলিল হয়েছে, তাহলে যে বিষয়ে দলিল হয়েছে আপনি মুখে বলতেছেন সে বিষয়ে আপনি মৌখিক বিবৃতি দিতে পারবেন, এবং মৌখিক বিবৃতিটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত গ্রহণ করবেন। 144 মূল বিষয় আমরা পড়বো চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা সম্পর্কে মৌখিক বিবৃতি দান করলে আদালতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা সম্পর্কে মৌখিক বিবৃতি আদালতে গ্রহণযোগ্য 144। তাহলে আমরা আজকে কি কি পড়েছি? 135 ধারায় সাক্ষীগণের উপস্থিত হওয়ার ক্রমধারা 135। কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন, কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন না 136। জবানবন্দি কাকে বলে?
পুনঃজন্মদি কাকে বলে, জেরা কাকে বলে, 137। পুনঃজন্মদি কখন নিবেন, জেরা কখন নিবেন, জবানবন্দি কখন নিবেন, ধারাবাহিকতার কথা বলা আছে 138। দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে কোনোভাবেই জেরা করা যাবে না, 139। চরিত্র সম্পর্কে সাক্ষীকে প্রশ্ন করা যাবে, জেরা করা যাবে, পুনঃজন্মদি গ্রহণ করা যাবে, 140। ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, 141। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না, ইঙ্গিতবাহী প্রশ্ন 3টা ক্ষেত্রে করা যাবে না। বিরোধী পক্ষ যখন আপত্তি করবেন, জবানবন্দি গ্রহণকালে, পুনঃজন্মদি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। আর ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, 142 ধারা অনুযায়ী ভূমিকামূলক প্রশ্নে অবিসংবাদিত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, 142। পাশাপাশি 143 ধারা আমরা জেনেছি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে জেরাকালীন সময়ে, 143। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, 142 ধারা অনুযায়ী 2টা ক্ষেত্রে, ভূমিকামূলক বিষয়ে, অবিসংবাদিত বিষয়ে। আর 143 ধারা অনুযায়ী একটা ক্ষেত্রে, জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। দলিলে লিপিবদ্ধ বিষয়ে মৌখিক বিবৃতি কখন গ্রহণযোগ্য হয়, 144 ধারা অনুযায়ী দলিলে লিপিবদ্ধ বিষয়ে আমরা দেখতে পাই বিবৃতি গ্রহণযোগ্য হবে, 144। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।